আজকে আমাদের পঞ্চম ক্লাস, আই মিন ষষ্ঠ ক্লাস। আজকে ক্লাসে আমরা শিখব কিভাবে একাধিক ভাষায় কম্পোজ করতে হয়। অর্থাৎ আমরা শিখেছিলাম একটা একটা ভাষায়, কখনো বাংলা করেছি, কখনো আরবি করেছি, কখনো উর্দু করেছি, আবার কখনো করেছিলাম ইংলিশ। চারটি ভাষা আমরা স্বতন্ত্রভাবেই করেছি, কিন্তু আমরা চারটা ভাষা একসাথে কম্পোজ করি নাই। কেননা একসাথে কম্পোজ করতে গেলে আমাদের কিছু বিষয়বস্তু আমাদের মাথায় রাখতে হয়। সেই বিষয়গুলো যদি আমরা না জানি, মনে না রাখি, তাহলে অনেকেই বলবে যে আসলে আমি চারটা ভাষা একসাথে কাজ করতে পারছি না। অথচ কিন্তু চারটা ভাষা কম্পোজ কিন্তু তিনি শিখেছেন। শিখার পরও কেন পারছেন না? এর কারণ হলো তার ভিতরে এখনো খুঁত রয়ে গেছে, সে নিখুঁত হতে পারে নাই। নিখুঁত হওয়ার জন্য যে খুঁত যে জিনিসগুলো আছে এগুলো সরিয়ে ফেলতে হবে, ওই বিষয়টা তাকে জানতে হবে। একাধিক ভাষা, যেমন বাংলা করব, এরপর পর আবার ইংলিশ করব, এরপর পর আবার উর্দু করব, এরপর পর আবার আরবি করব। তার মানে হলো একই লাইনের মধ্যে, একই কথার মধ্যে চারটি ভাষা মিশ্রিত। চারটি ভাষা মিশ্রিতর মধ্যে আমরা কিভাবে কাজ করব? চারটা ভাষায় বা একাধিক ভাষায় যখন আমরা কাজ করব, এই ক্ষেত্রে আমাদেরকে তিনটা পয়েন্ট মনে রাখতে হবে। একটা পয়েন্ট হলো, যদি আমরা বিজয় করি সেই ক্ষেত্রে বাংলা আসবে, আর বিজয় ছাড়া অর্থাৎ বাংলা ছাড়া বাকি যে তিনটা ভাষা আছে সে তিনটা ভাষার ক্ষেত্রে অবশ্যই 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 আমাকে বিজয় নন অ্যাক্টিভ রাখতে হবে, অর্থাৎ এখানে ইংলিশ রাখতে হবে। এটা হলো প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হলো, যখন আমি বাংলা আর ইংলিশ এবং আরবি উর্দু দুটো স্টেপ এখানে, একটা হলো জেনারেল মোড, একটা হলো অ্যারাবিক মোড। যখন আমরা জেনারেল মোডের ভাষাগুলো কম্পোজ করব, তখন অবশ্যই আমাকে ইএনজি রাখতে হবে, ল্যাঙ্গুয়েজ বাড়ে, অর্থাৎ ইংলিশ। আর যখন আমরা অ্যারাবিক উর্দু এই সকল কাজগুলো করব, অর্থাৎ অ্যারাবিক মোডের কাজগুলো করব, তখন আমরা আইন রাখবো, অর্থাৎ অ্যারাবিক মোডে রাখবো। এটা হলো সেকেন্ড পয়েন্ট। একটা পয়েন্ট হলো জেনারেল মোডের জন্য ইএনজি, অ্যারাবিক মোডের জন্য আইন। আরেকটা পয়েন্ট হলো বাংলার জন্য বিজয়, বাংলা ছাড়া বাকি ভাষাগুলোর জন্য বিজয় নন অ্যাক্টিভ। দুইটা পয়েন্ট। থার্ড নাম্বার পয়েন্ট হলো, যখন যে ভাষায় কাজ করব তখন সেই ভাষার একটা ফন্ট আমরা কিবোর্ডে শর্টকাট ভাবে সেট করে রাখবো, যাতে ওই ভাষার ফন্টটাই আমরা সিলেক্ট করে কাজ করতে পারি। এখন বাংলার অনেক ধরনের ফন্ট আছে, আরবিরও অনেক ধরনের ফন্ট আছে, ইংরেজিরও অনেক ধরনের ফন্ট আছে, উর্দুরও ফন্ট আছে। তাহলে আমি কোন ফন্টটা আমার কিবোর্ডে শর্টকাট ভাবে সেট করে রাখবো? এটা প্রশ্ন আসে আমাদের। সেটার প্রশ্নের উত্তর হলো, সাধারণত একজন লোক তার কিছু কমন ল্যাঙ্গুয়েজ গুলো, কমন ফন্ট গুলো সে ব্যবহার করে থাকে, অথবা আন্তর্জাতিক লেভেলের বা ইউনিভার্সাল লেভেলের যে ইয়েগুলো হয়, ভাষাগুলো যে ফন্টটা বেশি ব্যবহার করা হয়, ওই ফন্টটাকে আমরা সেট করে রাখবো। যেমন ইংরেজির জন্য ব্যবহার করা হয় টাইমস নিউ রোমান বা এরিয়াল বা আরো কিছু ফন্ট। বাংলার জন্য ব্যবহার করা হয় সুটোনিয়াম জে। আরবির জন্য আমরা ব্যবহার করি সাধারণত এরিয়াল ব্যবহার করে থাকি, অথবা আমার ব্যক্তিগতভাবে অথবা আপনার ব্যক্তিগতভাবে কোনো ফন্ট পছন্দ হয়ে থাকলে সেটা আমরা সেট করে রাখবো। উর্দু ক্ষেত্রে আমরা আলভিন আস্তালিক রাখবো। তাহলে চারটা ফন্টের নাম আমরা বললাম। চারটা ফন্ট আমরা কিবোর্ডে সেট করব। কেন সেট করব? যখন আমরা যে ভাষা কাজ করব তখন সেই ভাষার ফন্টটাই অ্যাক্টিভ করব। তাহলে তিনটা পয়েন্ট আমাদের মনে রাখতে হবে যখন আমরা কোনো এক জায়গায় কম্পোজে কাজ করব। এখন দেখেন কিবোর্ডে কিভাবে সেট করব। কিবোর্ডে ফন্ট গুলো, নির্দিষ্ট ফন্ট গুলো শর্টকাট ভাবে কিভাবে সেট করব? সেট করার জন্য আমাদেরকে চলে যেতে হবে ফাইল মেনু, এরপর আমাদেরকে চলে যেতে হবে অপশন। যারা অফিস 7 ব্যবহার করে থাকেন তারা ডান পাশে পাবেন ওয়ার্ড অপশন। অপশনে ক্লিক করার পরে আপনি চলে যাবেন কাস্টমাইজ রিবন। যারা 7 ব্যবহার করে থাকেন তারা পাবেন কাস্টমাইজ। কাস্টমাইজ রিবনে যখন ক্লিক করবেন ঠিক তখন নিচের দিকে একটা আরেকটা কাস্টমাইজ পাবেন,
সেই কাস্টমাইজে ক্লিক করবেন। কাস্টমাইজে ক্লিক করার পরে একটা ডায়ালগ বক্স আসবে, কাস্টমাইজ কিবোর্ড, অর্থাৎ কিবোর্ডটাকে কাস্টমাইজ করতে চাই, নির্দিষ্ট ফন্টগুলো বিভিন্ন কিবোর্ডের বাটনগুলোতে সেট করতে চাই। সেট করার জন্য আমাদেরকে দুইটা ঘরকে খেয়াল রাখতে হবে। একটা ঘর হলো ক্যাটাগরিজ, মানে হলো আমার মেনু বার, ট্যাব মেনু। এই যে ট্যাব মেনুগুলো আছে বা মেনু ট্যাবগুলো আছে, এই ট্যাবগুলোর কোন ট্যাবের মধ্যে কি কি কমান্ড থাকে, যখন আমরা ক্যাটাগরিজ থেকে সেই ট্যাবগুলো সিলেক্ট করব, তখন সেই ট্যাবের মধ্যে কি কি কমান্ডগুলো আছে ডান পাশে সেটা কমান্ডসে শো করবে। যেমন ফাইল মেনু, ফাইল মেনু কি কি কমান্ডস থাকে সেটা ডান পাশে কেমন কমান্ডসের মধ্যে আসলো। হোম মেনু কি কি কমান্ডস থাকে সেটা ডান পাশে আসলো। এভাবে প্রত্যেকটা মেনুর কি কি কমান্ডস গুলো আছে সেগুলো ডান পাশে আসবে। যেহেতু আমরা ফন্টটাকেই কম্পিউটারে সেট করব, তাই আমরা এখানে ফন্টে চলে যাব। ফন্টটা কোথায় পাবো? সবার নিচে পাবো। আমরা সবার নিচে চলে গেলাম, এরপর আমরা পাবো ফন্ট। ফন্টে ক্লিক করার পর ঠিক ডান পাশে ফন্টগুলো শো করবে। এখান থেকে আমরা আমাদের নির্দিষ্ট ফন্টগুলো সিলেক্ট করে করে আমরা যেভাবে সিম্বল বক্সের মাধ্যমে আমরা আমাদের আলভিন নাস্তালিকের অথবা মদের চিহ্নগুলো কিবোর্ডে শর্টকাট ভাবে সেট করেছিলাম, ঠিক সেভাবে করব। তবে এইখানে আমরা কন্ট্রোলের মাধ্যমে করব। আর যেহেতু আমরা ফন্টটাকেই অ্যাক্টিভ করব, এর জন্য আমরা কন্ট্রোল এবং নাম্বারিং লাইনগুলোতেই আমরা সেট করব। যেমন কন্ট্রোল 1 এর মধ্যে আমরা একটা ভাষা দিলাম, কন্ট্রোল 2 এর মধ্যে আমরা আরেকটা ভাষা দিলাম, কন্ট্রোল 3 এর মধ্যে আমরা আরেকটা ভাষা দিলাম। এভাবে আমরা ভাষাগুলো সেট করে যাব। এর জন্য আমাদেরকে চলে যেতে হবে ফন্ট। ডান পাশে যেমন আলভিন নাস্তালিক ক্লিক করলাম, আলভিন নাস্তালিক দেখতে পাচ্ছেন কারেন্ট কিজের মধ্যে লেখা আছে অলরেডি, এটা সেট করা আছে। আমরা এটাকে সিলেক্ট করার পর রিমুভ করে ফেললাম, তার মানে এটা কি হয়ে গেল? রিমুভ হয়ে গেল। আমরা আলভিন নাস্তালিক ক্লিক করলাম, প্রেস নিয়ে শর্টকাটে ক্লিক করার পরে আমরা কন্ট্রোল 1 বাটন প্রেস করলাম, তার মানে আলভিন নাস্তালিক কন্ট্রোল 1 এ সেট করা হয়েছে। আমি অ্যাসাইন ক্লিক করলাম, আমার এটা সেট করা হয়ে গেছে। এবার আসেন অ্যারাবিক। আমি আমার এখান থেকে অ্যারাবিক জিজা নিলাম, মানে এটা আমার কাছে কালেকশন কিন্তু একটা ফন্ট, আপনার কাছে নাও থাকতে পারে। আপনার কাছে যে উর্দু আরবির অন্য যে ফন্টগুলো আছে সেই ফন্টগুলো আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনার ফন্ট যে আরবি কি ফন্ট আছে? সেটা আপনি ফন্ট বক্সে যাবেন। ফন্ট বক্সে যাওয়ার পর যেসব ভাষাগুলোতে ডান পাশে দেখতে পারবেন আরবি, ওইসব ফন্টগুলোই আরবি ফন্ট। ডান পাশে যে সকল জায়গার মধ্যে আরবি দেখতে পাবেন ওগুলো আরবি ফন্ট। তাহলে এই নামটা মুখস্থ রাখলেই আপনি ওখান থেকে সেট করতে পারবেন। চলে যাবেন ফাইল, অপশন, কাস্টমাইজ, কাস্টমাইজ ফন্ট, এরপর ডান পাশ থেকে ফন্ট। আমরা এখান থেকে অ্যারাবিক জিজা নিলাম, যেহেতু আমার কাছে অ্যারাবিক জিজা আছে তাই আমি সিলেক্ট করলাম। অলরেডি এটা সেট করা আছে কন্ট্রোল 4 এ, আমরা এটাকে রিমুভ করে ফেললাম। প্রেস নিয়েতে ক্লিক করার পর আমরা এটা কন্ট্রোল 2 তে সেট করলাম, অ্যাসাইন। ওকে, আবার কাস্টমাইজ চলে যাওয়ার পর আমরা এখান থেকে ফন্ট ক্লিক করলাম, দুইটা ভাষা সিলেক্ট করলাম। এবার আমরা চলে যাব সুটুনি আমজি, অর্থাৎ বাংলাতে। বাংলাতে যাওয়ার জন্য আমরা সুটুনি আমজি যাওয়ার জন্য আমরা চলে যাব সবার নিচের দিকে, সুটুনি আমজি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে সুটুনি আমজি সিলেক্ট করব, এরপর আমরা প্রেস নিয়েতে ক্লিক করার পর কন্ট্রোল 3 তে আমরা এটা সেট করলাম, অ্যাসাইন ক্লিক করলাম। এরপর আমরা চলে যাব ইংলিশে, টাইমস নিউ রোমান, টাইমস নিউ রোমানে চলে যাব। টাইমস নিউ রোমান সিলেক্ট করার পর আমরা এখানে সেট করে দেব কন্ট্রোল 4 এ আমরা এটাকে সেট করলাম, অ্যাসাইন ক্লিক করলাম। এখন দেখেন আমাদের কিন্তু চারটা ভাষা কিন্তু অলরেডি কি হয়ে গেছে, কিবোর্ডে শর্টকাট ভাবে সেট করা হয়ে গেছে। এবার আমাদের কাজ কি? এবার আমাদের কাজ হলো আমরা টাইপ করব। বলেছিলাম তিনটা পয়েন্ট, একটা পয়েন্ট হলো শর্টকাট ভাবে কিবোর্ডে সেট করে রাখবো এবং টাইপ করার সময় দুইটা পয়েন্ট খেয়াল রাখবো। একটা পয়েন্ট হলো বিজয় অ্যাক্টিভ থাকবো শুধুমাত্র বাংলার জন্য, বাকি তিনটা ভাষার জন্য বিজয় নন অ্যাক্টিভ রাখতে হবে, একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হলো জেনারেলের জন্য অ্যারাবিক মোড, আর এই দুইটা মোডের জন্য আমরা দুইটা
ল্যাঙ্গুয়েজ বারে খেয়াল রাখবো। অর্থাৎ অ্যারাবিক মোডের জন্য আমরা চলে যাব আইন, এবং জেনারেল মোডের জন্য আমরা চলে যাব ইএনজি ল্যাঙ্গুয়েজে। এই জিনিসটা মাথায় রেখে যখন কাজ করব তখন আমাদের জন্য কাজ করাটা সহজ হবে। যখন যে ফন্টে কাজ করব, যে ভাষা কাজ করব, তখন সেই ফন্টটা অ্যাক্টিভ করব কন্ট্রোলের মাধ্যমে। যেমন আমরা এখানে উর্দুতে কাজ করব, তাই আমরা অল্টার শিফট ব্যবহার করলাম। কেন অল্টার শিফট ব্যবহার করলাম? কিবোর্ডের শর্টকাট। আমি ইএনজি আছে, আমি এটাকে আইন বানাতে চাই, কিবোর্ড থেকে অল্টার শিফট বাটন প্রেস করলেই আমার এটা আইন আসবে। আবার কিবোর্ড থেকে অল্টার শিফট প্রেস করলেই আমাদের এটা ইএনজি আসবে। যেভাবে আমরা কন্ট্রোল অল্টার বি বাটনের মাধ্যমে বিজয় অ্যাক্টিভ করি, আবার কন্ট্রোল অল্টার বি বাটনের মাধ্যমে বিজয় নন অ্যাক্টিভ করি, ঠিক সেভাবেই আমরা অল্টার শিফটের মাধ্যমে একবার জেনারেল মোড, আবার অল্টার শিফটের মাধ্যমে আবার অ্যারাবিক মোড করতে পারবো। যেমন আমরা অল্টার শিফট ব্যবহার করলাম, ফলে ইএনজির জায়গায় আইন চলে আসলো। এবার আমরা কন্ট্রোল 1 দিব, কেননা কন্ট্রোল 1 এর মধ্যে আমরা উর্দুটা সেট করেছিলাম। এখানে আমরা লিখলাম আলহামদু, আলহামদুলিল্লাহ লিখলাম আমরা উর্দুতে। এরপর আমরা অল্টার শিফট ব্যবহার করব। আবার অল্টার শিফট ব্যবহার করার পরে যখন আমরা স্পেস দিব, আমাদের কার্সরটা অটোমেটিকলি ডান পাশে চলে আসবে। এবার আমরা আবার অল্টার শিফট ব্যবহার করব, কেননা আমরা এইখানের মধ্যে আরবি লিখতে চাই। এর জন্য আমরা আরবি সিলেক্ট করব, কন্ট্রোল 2 লিখলাম আলহামদু। তাহলে আরবি তো আমরা লিখলাম। এবার আবার অল্টার শিফটের মাধ্যমে স্পেস যখন দিব, তখন কার্সরটা ডান পাশে চলে আসবে। এবার আমরা এখানে লিখব আপনার বাংলায়। এর জন্য আমরা কি করব, জেনারেল মোড আছে, জেনারেল মোড থাকবে, এবং শুধুমাত্র আমরা বিজয়টা অ্যাক্টিভ করব, কন্ট্রোল অল্টার বি প্লাস কন্ট্রোল 3। কন্ট্রোল অল্টার বির মাধ্যমে বিজয় অ্যাক্টিভ করলাম, কন্ট্রোল 3 এর মাধ্যমে আমরা ফন্টটাকে সিলেক্ট করলাম। এখানে আমরা লিখলাম আলহামদু। আচ্ছা, স্পেস দেওয়ার পরে ফাঁক হলো। এবার আমরা ইংলিশে লিখতে চাই। ইংলিশে লেখার জন্য আমরা বিজয়টাকে নন অ্যাক্টিভ করব এবং ফন্টটাকে অ্যাক্টিভ করব। এখন দেখেন, আরবি লেখার জন্য আমরা কিন্তু জেনারেল মোড থেকে অ্যারাবিক মোডে ছিলাম, আর বাংলা ইংলিশ লেখার জন্য আমাদের মোড চেঞ্জ করার প্রয়োজন হচ্ছে না, যেহেতু আমাদের ইএনজি আছে। শুধুমাত্র বিজয়টা অ্যাক্টিভ করতে হবে আর নন অ্যাক্টিভ করতে হবে বাংলা ইংলিশের জন্য, আর ফন্টটাকে শুধুমাত্র পরিবর্তন করতে হবে। কন্ট্রোল 4 দিলাম, ফলে আমার এখানে ফন্ট বক্সের মধ্যে আমার ফন্টগুলো শো করবে। যেমন কন্ট্রোল 1 এ আলবিন আস্তালিক শো করছে, কন্ট্রোল 2 তে অ্যারাবিক জিজা অর্থাৎ অ্যারাবিক শো করছে, কন্ট্রোল 3 তে সুটুনি আমদি শো করছে, কন্ট্রোল 4 এ টাইমস নিউ রোমান শো করছে। এবার আপনি এখানে লিখেন, ইংলিশে লিখেন আলহামদু। তাহলে এইভাবেই আপনি 4টা ভাষা কাজ একসাথে করতে পারবেন। বাংলা চাইলে বাংলাও করতে পারবেন, আরবি চাইলে আরবি করতে পারবেন, উর্দু চাইলে উর্দু করতে পারবেন, ইংলিশ চাইলে ইংলিশও করতে পারবেন। একসাথে 4টা ভাষায় এভাবে কম্পোজ করতে হয়। প্রথমত হলো বিজয় অ্যাক্টিভ নন অ্যাক্টিভ ব্যাপার খেয়াল রাখতে হবে, অ্যারাবিক এবং জেনারেল মোডের ক্ষেত্রে ব্যাপার রাখতে হবে, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ বার। থার্ড নাম্বার হলো ফন্ট। ল্যাঙ্গুয়েজ বার, বিজয়, ফন্ট, 3টা পয়েন্টকে অনুসরণ করেই আমাদের কম্পোজ গুলো করতে হবে। এভাবে আমরা 4টা ভাষায় কম্পোজ করতে পারবো। এবার আসেন একটা প্রজেক্ট শিখবো। প্রজেক্টটা কি ধরনের? কর্মী ফ্রম। গত ক্লাসে আমরা শিখেছিলাম মেম্বারশিপ ফ্রম। আজকে ক্লাসে আমরা একটা কর্মী ফ্রম শিখবো। সেই কর্মী ফ্রমটা টেবিলের মাধ্যমে কমপ্লিট করা হয়, প্লাস টেবিল সংক্রান্ত আরো 2টা মেনু বার এখানে ওপেন হবে। সে 2টা মেনু সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত থাকবেন, ঘুমের বাহানা ধরবেন না। প্রজেক্টটা যেহেতু আমরা করব, এর জন্য আমাদেরকে প্রজেক্টটাকে ওপেন করতে হবে। আমরা প্রজেক্টটা ওপেন করি। এই হলো আমাদের প্রজেক্ট, এমপ্লয়
টার্নওভার অ্যাপ্লিকেশন ফর্ম, আমরা এই ধরনের একটা ফর্ম তৈরি করব। এটা পুরোটা টেবিলের মাধ্যমে করা, যদিও বা টেবিলের মাধ্যমে করা, এই টেবিল সাথে আমরা আর অনেক কিছু শিখব। আমরা এটাকে ডান পাশে নিয়ে গেলাম, প্লাস আমরা আমাদের ওয়ার্ড ফাইলটাকে ওপেন করলাম, এটাকে ছোট করে নিলাম, বাম পাশে সেট করে নিই আমরা, কারণ আমরা ডান পাশেটা দেখে দেখে কম্পোজ করতে হবে আমাদের। যে কোনো কাজ আমরা প্রথমেই কম্পোজটা সেরে ফেলবো, তারপরে আমরা আমাদের প্রজেক্টটাকে সুন্দর করে সাজাবো। এখানে আমরা Ctrl+4 ব্যবহার করলাম, ফলে ইংলিশ আসলো, ইএনজি আছে, বিজন অনেকটিভ আছে, বা লিখে ফেলবো এমপ্লয়ি। নিচের দিকে আমাদের ঘর কয়টা করতে হবে সেই বিষয়টা আমরা খেয়াল করব। দেখেন এখানে পুরোটাকে টেবিল বলা হয়, এই সিরিয়াল যদি আমরা ধরি এটাকে বলা হয় কলাম, আর ডানের থেকে বাম দিকে যদি ধরি তাহলে আমাদেরকে এটা বলা হবে রো। অলরেডি এই সম্পর্কে টেবিল দিয়ে আমরা দুইটা প্রজেক্ট শিখে ফেলেছি গত দুটি ক্লাসে, তাহলে মোটামুটি টেবিলটা বোঝাটা আমাদের জন্য সহজ হবে। এখানে আমরা দেখব কয়টা কলাম আছে, এরপর আমরা ঘরগুলোকে মার্জ করব। যেমন একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, চারটা কলাম, পাঁচটা কলাম, ছয়টা কলাম, ছয়টা কলাম আছে, এবং রো আছে কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা রো আছে, 6টা কলাম আছে। তাহলে আমাদের কি করতে হবে, 10টা রো 6টা কলাম করার জন্য আমাদেরকে চলে যেতে হবে ইনসার্ট মেনু। ইনসার্ট মেনুতে যাওয়ার পরে আমরা চলে যাব টেবিল, সেখান থেকে সরাসরি আমরা চলে যাব ইনসার্ট টেবিল। আমরা চাইলে এখান থেকে করতে পারবো, অথবা আমরা সরাসরি নাম্বার দিয়েও আমরা করতে পারবো, যেমন 6টা কলাম 10টা রো। ওকে, 6টা কলাম 10টা রো করেছি, ফলে আমার একটা টেবিল তৈরি হয়ে গেল। কিন্তু হুবহুব এটার মতো না, প্রত্যেকটা ঘর কিন্তু আলাদা আলাদা। তাহলে আমাদের কি করতে হবে, ঘরগুলোকে মার্চ করতে হবে। ঘরগুলোকে মার্চ করার জন্য একটু খেয়াল করেন, যেমন নেম, উপরে ঘর থেকে খেয়াল করি, নেম শিরোনামটা লিখে ফেলে সাথে সাথে নেম টেপ দিয়ে পরবর্তী ঘরে যেতে পারবো। পরবর্তী ঘরে কোনো কিছু লেখা নেই, তারপরে ঘরে চলে যাব, লিখলাম ওয়ার্ক কোড। তারপরে ঘরে কোনো লেখা নেই, তারপরে ঘরে চলে যাব ডিপার্টমেন্ট। তারপরে ঘরে কোনো লেখা নাই, তারপরে ঘরের নিচে আমরা লিখবো এন্ট্রি ডেট। তারপরে ঘরে কোনো লেখা নাই, তারপরে ঘরে কোনো লেখা নাই, তারপরে ঘরে লেখা নাই, সর্বশেষে দ্বিতীয় ঘরের আগের ঘরটা লেখা আছে পজিশন, আমরা এখানে লিখবো পজিশন। আবার পরবর্তী ঘরে চলে যাব, কিবোর্ডের মাধ্যমে লিখলাম ডেট অফ অ্যাপ্লিকেশন। তারপরে দুই ঘরে কোনো লেখা নাই, তারপরে ঘরে লেখা আছে এস্টিমেট ডিপার্টমেন্ট, ডেট। তারপরে দুই ঘরে কোনো লেখা নেই, তারপরে ঘরে আমরা লিখে ফেলবো যে লেখাটা আছে, টাইপ অফ রেজিস্ট্রেশন। তারপরে সিরিয়াল কোনো ঘর নাই, নিচের দিকে চলে যাব, লিখবো রিজন। তারপরে পুরো ঘরটা একটা, আমরা এখানে নিচে পরপর নিচের লেখাটা লিখে ফেলবো।
এভাবে আমরা লেখাগুলো লিখে যাব, আমাদের যা যা লেখা আছে। আচ্ছা, এবার দেখেন এই যে পরপর এই সিরিয়ালে 3টা লেখা আছে, আমরা এই সিরিয়ালে এই জিনিসটাকে কপি করে নিলাম এবং নিচে ঘরগুলোতে সিলেক্ট পেস্ট করে দিলাম। কন্ট্রোল সি এর মাধ্যমে কপি, অথবা আমরা এটাকে সিলেক্ট করার পরে আমরা চলে যাব হোম মেনু, সেখান থেকে কেচির নিচে কাটের নিচে পাবো কপি, কপিতে ক্লিক করব এবং যে যে ঘরগুলোতে পেস্ট করব সেই ঘরগুলোকে সিলেক্ট করার পরে বাম পাশে আসছে পেস্ট, পেস্টে ক্লিক করলেই হুবহুব লেখাটা এখানে চলে আসবে। এখন দেখেন আমরা মার্চ করব নিচের যে 2টা ঘর এগুলো অতিরিক্ত হয়ে গেছে, এগুলোকে ডিলিট করার জন্য আমরা চলে যাব লেআউট, লেআউট থেকে ডিলিট, ডিলিট থেকে রো, যেহেতু আমরা 2টা রোই ডিলিট করব, কলাম না। কলাম যদি আমরা করি তাহলে একদম পুরো সবগুলো চলে যাবে, কেননা এটা এই লাইনটা এই কলামের অন্তর্ভুক্ত, এই লাইনটা এই কলামের অন্তর্ভুক্ত, এই লাইনটা এই কলামের অন্তর্ভুক্ত। সুতরাং আমরা যখন সিলেক্ট করেছি তাহলে নিচের এই কলামের সাথে উপরের কলামের কানেক্ট আছে, সম্পর্ক আছে। এর জন্য যখন আমরা কলামে ক্লিক করব ডিলিট করতে, তখন আমাদের পুরো টেবিলটা আমাদের চলে যাবে। আমাদের কি করতে হবে? রো ডিলিট করতে হবে। সিলেক্ট করবো, যখন রোতে ক্লিক করব তখন আমাদের যে নিচে অতিরিক্ত যে 2টা রো ছিল সেগুলো মুছে যাবে। এবার আসেন আমরা মার্চ করব। মার্চ কাকে বলে? একাধিক ঘরকে অ্যাডজাস্ট করার জন্য মার্চ করা হয়। যেমন আমরা এই 3টা ঘরকে অ্যাডজাস্ট করব, যেহেতু এখানে 3টা ঘর আছে আলাদাভাবে একসাথে করা আছে। 3টা ঘর সিলেক্ট করার পরে আমরা লেআউট থেকে মার্চ সেল ক্লিক করব। যখন মার্চ সেল ক্লিক করব তখন 3টা ঘরের দেয়াল ভেঙে একটা ঘরে রূপান্তর হয়ে যাবে। এভাবে নিচের দিকে তারপরে 2টা ঘর ছিল একসাথে, আমরা 2টাকে সিলেক্ট করার পর মার্চ সেল ক্লিক করব। এরপর আসেন এস্টিমেটের পরে আছে 2টা ঘর, এই 2টা একসাথে করার জন্য মার্চ সেল ক্লিক করব। এবার আসেন রিজনের মধ্যে আসেন, এই ঘর পুরোটাই অ্যাডজাস্ট, পুরোটাকে সিলেক্ট করার পর মার্চ সেল ক্লিক করব, পুরোটা একটা হয়ে যাচ্ছে। পরপর এই ঘরগুলোকে আমরা মার্চ সেল ক্লিক করব। এই যে ঘরটাকে একবার মার্চ সেল করলাম, দ্বিতীয় ঘরটাকে সিলেক্ট করার পর মার্চ সেলে ক্লিক না করে আমরা কিবোর্ড থেকে F4 বাটন প্রেস করলেও এটা কেটে যাবে। নিচে ঘর আমরা কি সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে F4 বাটন ফাংশন কি থেকে অর্থাৎ প্রোগ্রামিং লাইন থেকে F4 বাটন আছে, সে F4 বাটন প্রেস করলে আমাদের এটা কেটে যাবে। তো উপরটা কাটার পর পরে কিন্তু আমরা নিচে ঘরগুলোকে এভাবে F4 এর মাধ্যমে কাটতে পারবো। সবসময় F4 যে কাটে এমন কিন্তু না। F4 মানে হলো রিসেন্টলি সর্বশেষ যে কাজটা করা হয়েছে সেটা কপি হতে পারে, পেস্ট হতে পারে, সেটা আপনার কাট হতে পারে, ডিল করা হতে পারে, কালার হতে পারে, যেটাই করে থাকেন না কেন সবার শেষে সেই কাজটাই পুনঃ করতে পারবেন F4, যতক্ষণ পর্যন্ত নতুন কোনো কমান্ডে ক্লিক না করবেন। যেমন আমরা ডেটটাকে কালার করলাম, সিলেক্ট করলাম, হোম মেনুতে যাওয়ার পর কালার করে নিলাম। এখন আমরা চাচ্ছি ডিলেটটাকে, এই ডিলেটটাও আমরা কালার করতে চাই। এখন F4 বাটন প্রেস করলে কালার হচ্ছে, এটাতে ক্লিক সিলেক্ট করার পর ক্লিক F4 বাটন প্রেস করলে কালার হচ্ছে। তাহলে এই যে হুবহুব জিনিসটা হচ্ছে F4, সেটা কিভাবে বুঝবো আমরা এই সিস্টেমের কাজটা কিভাবে করে? সেটা আমরা তখনও বুঝবো যখন সর্বশেষ যে কাজটা করা হয়েছে সেই কাজটা যদি আমাদের করার প্রয়োজন হয়। যেমন আমরা এটাকে কাট করেছিলাম, পুরোটাকে মার্চ করেছি, পরবর্তী ঘর এগুলো সেম করতে হবে, তাই আমরা এটাকে আর মার্চের ক্লিক না করে আমরা F4 এর মাধ্যমে এটাকে কেটে ফেলেছি। আচ্ছা, এবার আসেন আমার ডেটটাকে আমি একটু ডান পাশে সরিয়ে নিই। ডান পাশে সরানোর জন্য আমার টেপ দিলে হবে না, আমাকে দিতে হবে কন্ট্রোল টেপ। কন্ট্রোল টেপে কেবল আমার টেবিলের ক্ষেত্রে সেটা সরবে। টেবিলের ক্ষেত্রে সরার জন্য আমাদেরকে কন্ট্রোল ট্যাব দিতে হবে। টেবিলের ভিতরে কোনো ডাটাকে ডান পাশের ট্যাবের মাধ্যমে যদি সরাতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই কন্ট্রোল বাটন ধরতে হবে। এই যে মোটামুটি আমাদের একটা কাজ দাঁড়িয়ে গেল। এখানে নিচে আর কি লেখা আছে, যেমন ডেসক্রিপশন আছে, আমরা এখানে 1 এর মধ্যে লিখে 1 দিয়ে লিখলাম, ডেসক্রিপশন লিখলাম। ডেসক্রিপশন কিছু যদি থাকে আমরা সেটা লিখলাম। মোটামুটি আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে। আমরা এখানে ফন্ট বক্স থেকে একটা ফন্টকে বড় করে নিলাম, আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা ওইটাকে বড় করে নিলাম। এরপরও দেখেন আমাদের পর্যাপ্ত পরিমাণের আমাদের টেবিলের জায়গা আছে, তাই আমরা এই পয়েন্টারটাকে ধরে
অর্থাৎ আমাদের এই টেক্সট বক্সের মধ্যে অর্থাৎ টেবিল বক্সের মধ্যে আমাদের দুইটা জায়গার মধ্যে দুইটা পয়েন্ট থাকবে। একটা পয়েন্ট হলো উপরে ক্রস বাটন, যেটার মধ্যে ক্লিক করলে পুরোটা সিলেক্ট হবে। আরেকটা পয়েন্ট হলো নিচে ডট বাটন, যেটার মাধ্যমে আপনি পুরো টেবিলটাকে ধরতে পারবেন, এটাকে একসাথে এভাবে ছোট বড় করতে পারবেন, একসাথে এভাবে ধরে ছোট বড় করতে পারবেন। যেমন আমাদের এটাকে বড় করা দরকার, যেহেতু পেজ ভরাট করার প্রয়োজন, তাই আমি একদম এই নিচ পর্যন্ত তাকে টান দিয়ে ছেড়ে দিলাম, ফলে প্রতিটা ঘর বড় হয়ে গেল, আবার নিচের দিকে জায়গাটা ভরাট হয়ে গেল। আমরা আমাদের মূল শিরোনামটাকে মিডলে নিয়ে যাব, ফন্ট সাইজটাকে একটু বড় করে দিব, লেখাটাকে বোল্ড করে নিলাম, লেখার নিচেটা আন্ডারলাইন ব্যবহার করার প্রয়োজন হলে আন্ডারলাইন ব্যবহার করলাম, অথবা কালার করার প্রয়োজন হলে আমরা কালার তৈরি করে নেব, অর্থাৎ কালার থেকে আমরা নির্দিষ্ট কোন একটা কালার দিয়ে দিব। আচ্ছা, এবার আসেন আমাদের পরে ঘরগুলোকে কিছু কিছু ঘরগুলোকে আমাদের ছোট বড় করার প্রয়োজন হতে পারে। যেমন স্টিমারের মধ্যে দুইটা লাইন প্রয়োজন, আমরা এটাকে একটু মডিফাই করে নিলাম বাম পাশে। যে কোনো ঘরকে আমরা এভাবে ধরে ধরে ডাইন বাম করতে পারবো। যখন আমাদের ঘরগুলোকে এভাবে ডাইন বাম করব, তখন আমাদের লেখার অনুযায়ী আমাদের ঘরটা বড় ছোট